হ্যালো সবাইকে, আমরা অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকের আলোচনার টপিক বাংলা প্রথম পত্র শেষ মুহূর্তের সাজেশন, গদ্য, কবিতা, নাটক, উপন্যাস, এসএসসি এক্সাম সকল বোর্ড আমরা শুরু করছি। আমরা এসএসসি 2025 বাংলা প্রথম পত্র সাজেশনকে 3টি পর্যায়ে ভাগ করেছি। প্রথমে রয়েছে আমাদের এসএসসি 2025 বাংলা প্রথম পত্র পরীক্ষার মান বন্টন, দ্বিতীয়তে রয়েছে এসএসসি 2025 বাংলা প্রথম পত্র যে মূল সাজেশন সেটি, এবং তৃতীয়তে রয়েছে বাংলা প্রথম পত্র ফাইনাল সাজেশন, গদ্যের যে টপিকগুলো আমাদেরকে পড়ে যেতে হবে সেগুলো। তো আমরা এসএসসি 2025 বাংলা প্রথম পত্র পরীক্ষার মান বন্টন দিয়ে শুরু করছি। এসএসসি 2025 বাংলা প্রথম পত্র পরীক্ষাটি মোট 100 নম্বরের হবে, যেখানে সৃজনশীল অংশে থাকবে 70 নাম্বার। মোট 11টি সৃজনশীল প্রশ্ন থেকে 7টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। নৈবিত্তিক অংশ থাকবে 30 নাম্বার, অর্থাৎ 30টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, আমাদেরকে 30টি উত্তর করতে হবে। তো আমাদের যে সৃজনশীল অংশ 4টি বিভাগে বিভক্ত হয়ে মোট 11টি প্রশ্ন থাকবে, সেখান থেকে আমাদেরকে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। তার প্রথম বিভাগ ক বিভাগ। ক বিভাগে থাকবে গদ্য থেকে প্রশ্ন। মোট প্রশ্ন থাকবে 4টি সৃজনশীল, এবং আমাদেরকে উত্তর দিতে হবে সেখান থেকে 2টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে বাধ্যতামূলক। তারপর থাকবে খ বিভাগ। খ বিভাগে থাকবে কবিতা থেকে প্রশ্ন থাকবে। মোট 3টা প্রশ্ন থাকবে খ বিভাগে, সেখান থেকে আমাদেরকে উত্তর দিতে হবে 2টি প্রশ্নের বাধ্যতামূলক। তারপর থাকবে গ বিভাগে উপন্যাস থেকে আমাদের 2টি প্রশ্ন থাকবে এসএসসি পরীক্ষায়, এবং উত্তর দিতে হবে 1টি প্রশ্নের। ঘ বিভাগে থাকবে নাটক, সেখানে 2টি প্রশ্ন থেকে আমাদেরকে উত্তর করতে হবে বাধ্যতামূলক 1টি প্রশ্নের। তো বাকি 1টি প্রশ্ন তোমরা যে কোনো বিভাগ থেকে উত্তর করতে পারো। এভাবে তোমাদের গদ্য, কবিতা, উপন্যাস এবং নাটক মিলিয়ে সর্বমোট 7টা সৃজনশীল প্রশ্ন 70 নম্বর উত্তর করতে হবে সৃজনশীল অংশ থেকে। তো এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি এসএসসি 2025 বাংলা প্রথম পত্রের যে মূল সাজেশন সেটি। তো আমাদের প্রথমে আমরা দেখব বাংলা প্রথম পত্র গদ্য সাজেশনের প্রথমেই রয়েছে শুভা যে গদ্যটা আছে, এটা প্রত্যেক বছর এখান থেকে প্রত্যেক বছর সৃজনশীল প্রশ্ন আসে, এইবারও আসবে। তো আমরা দেখবো একটু শুভা থেকে কিরকম প্রশ্ন আসে, কোন টপিকের উপর বেস করে শুভা থেকে সৃজনশীল প্রশ্নগুলো করে। এখানে 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি প্রতিবন্ধী ব্যক্তির প্রতি সমাজের নৈতিক দায়িত্বের অভাব ও বৈষম্য, যেমন শুভার বাক প্রতিবন্ধকতাকে সমাজ অপূর্ণতার চোখে দেখে বা অপূর্ণতা হিসেবে দেখে, তাকে অবহেলা করে। এই টপিক থেকে প্রশ্ন আসে শুভাকে কেন্দ্র করে। তারপর প্রকৃতির সঙ্গে শুভার সম্পর্ক, মৌনতার প্রকৃতি, ভাষা প্রকৃতির, যেমন প্রকৃতির নদী, গরু, গাছের সঙ্গে শুভার যে একটা নিবিড় সম্পর্ক আছে, এইটাকে কেন্দ্র করে শুভা থেকে সৃজনশীল প্রশ্ন করে। তারপর আছে সামাজিক অবহেলা, সামাজিক কুসংস্কারের প্রভাব, শুভার পরিবার যে শুভার প্রতিবন্ধকতাকে লুকিয়ে সমাজের চাপে তাকে বিয়ে দিতে চায়, এই ব্যাপারটা কেউ কেন্দ্র করে শুভা থেকে সৃজনশীল প্রশ্নগুলো করে। তারপর আমরা দেখবো সাহিত্যের রূপরীতি। এই সাহিত্যের রূপরীতি থেকেও কিন্তু অনেকবার বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে, এইবারও আসার সম্ভাবনা রয়েছে। আমরা একটু দেখে নিই যে সাহিত্যের রূপরীতি থেকে কি ধরনের টপিকের উপর প্রশ্নটা করা হয়। প্রথমে রয়েছে সাহিত্যের প্রধান আঙ্গিক, যেমন কবিতা, নাটক, গদ্য, প্রবন্ধ, এই বিষয়টাকে বেস করে সাহিত্যের রূপ ও রীতি থেকে প্রশ্ন করে থাকে সৃজনশীল। তারপর আছে কবিতার বৈশিষ্ট্য, যেমন ছন্দ, আন্তমিল, সংক্ষিপ্ততা ও গভীরতা, এই বিষয়টাকেও কেন্দ্র করে সাহিত্যের রূপ ও রীতি থেকে প্রশ্ন করে থাকে। তারপর আছে সাহিত্যের রীতির প্রকারভেদ, যেমন ঐতিহ্যবাহী রীতি, আধুনিক রীতি, প্রতীকবাদ ইত্যাদি, এই সব টপিকের উপর বেস করে সাহিত্যের রূপ ও রীতি থেকে সৃজনশীল প্রশ্নগুলো করে থাকে। এবং এই সাহিত্যের রূপ ও রীতি কিন্তু এমসিকিউ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং শুভাও একই সাথে এমসিকিউর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর আছে আমাদের আম আটির ভেপু। তো আম আটির ভেপু থেকেও কিন্তু বিগত বছরগুলোতে প্রশ্ন করেছে, এইবারও প্রশ্ন করতে পারে। আম আটির ভেপু থেকে কিন্তু এমসিকিউ অনেক প্রশ্ন আসে, সৃজনশীল প্রশ্ন করতে পারে। তা আমরা একটু দেখে নিই যে আম আটির ভেপু থেকে সৃজনশীল কি রকম প্রশ্ন করতে পারে। তো আম আটির ভেপু থেকে যে টপিকের উপর সৃজনশীল প্রশ্নগুলো হয়ে থাকে সেগুলো শৈশবের সহজ সরল আনন্দ ও স্বপ্ন, যেমন শৈশবের খেলাধুলা, প্রকৃতির সঙ্গে মিতালি ও স্বপ্নের মাধ্যমে শিশু মনে যে একটা অকৃত্রিম সুখের ব্যাপার আছে, এই বিষয়টাকে কেন্দ্র করে আম আটির ভেপু গদ্য থেকে সৃজনশীল প্রশ্ন করে থাকে। তারপর আছে দরিদ্রের মাঝে সংগ্রাম ও জীবনযাপনের যে চিত্রটা, যেমন মধ্যবিত্ত পরিবারের শিশুদের দৈনন্দিন অভাব অনটনের মাঝেও যেটা ছোটখাটো আনন্দ খুঁজে নেওয়ার ব্যাপার আছে, সেই ব্যাপারটাকে কেন্দ্র করে আম আটির ভেপু থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। তারপর আমরা দেখবো একাত্তরের দিনগুলি যে একটা স্মৃতিচারণমূলক রচনা, এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসে, আমাদের সৃজনশীল প্রশ্ন আসে। তা আমরা একটু দেখি সৃজনশীল প্রশ্ন যেটা আছে একাত্তরের দিনগুলি থেকে টাইপটা কিরকম টাইপ আসতে পারে। এটা প্রথমে রয়েছে মুক্তিকামী মানুষের দেশপ্রেম ও আত্মত্যাগ। তারপর রয়েছে
পাকিস্তানি বাহিনীর নৃশংসতা ও গণহত্যা, 3 রয়েছে বাঙালির অসীম সাহস ও সংগ্রামের গল্প। এই 3টি টপিকের উপর বেস করে 71-এর দিনগুলি থেকে প্রশ্ন এসে থাকে, সৃজনশীল প্রশ্ন এসে থাকে। তারপর হচ্ছে পল্লী সাহিত্য। তো পল্লী সাহিত্য থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে এবং এইবারও আসার সম্ভাবনা রয়েছে। তো আমরা একটু দেখি পল্লী সাহিত্য থেকে কিরকম প্রশ্ন আসে, কোন টপিকের উপর বেস করে। তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পল্লী সাহিত্যের সমৃদ্ধ বৈচিত্র্য, যেমন বাউল, ভাটিয়ালি, জারি, সারি, গাম্ভীরা, পালাগান, ময়মনসিংহ গীতিকার মতো ধারার যে পল্লী সাহিত্য আছে এই টপিকটার উপর বেস করে কিন্তু পল্লী সাহিত্য থেকে সৃজনশীল প্রশ্ন করতে পারে। এমসিকিউ প্রশ্নও করে যে বাউল, ভাটিয়ালি, জারি, সারি, গাম্ভীরা, ময়মনসিংহ গীতিকা, যেমন ময়মনসিংহ গীতিকার সংগ্রাহকের নাম কি, এরকম এমসিকিউ প্রশ্ন আসে কিন্তু পল্লী সাহিত্য থেকে। তারপর আমরা দেখতে পাই যে আধুনিকতার চাপে পল্লী সাহিত্যের যে বিলুপ্তির কারণ, যেমন শহুরে জীবনধারা, ডিজিটাল মাধ্যমের প্রভাব, তারপর যে প্রজন্মান্তরে যে ঐতিহ্যের হস্তান্তরের অভাবে যে পল্লী সাহিত্য বিপন্ন হয়ে পড়েছে, এই টপিকটার উপর বেস করেও কিন্তু পল্লী সাহিত্য থেকে প্রশ্ন আসে। তারপর হচ্ছে পল্লী সাহিত্য সংরক্ষণের উপায়, যেমন আমরা মাঠ পর্যায়ে বিভিন্ন গবেষণা করে ডিজিটাল আর্কাইভ তৈরি করে শিক্ষাক্রমে পল্লী সাহিত্যটাকে অন্তর্ভুক্তি করার মাধ্যমে, এবং যে পল্লী সাহিত্য নিয়ে যারা কাজ করে স্থানীয় শিল্পীদের পৃষ্ঠপোষকতা দিয়ে এই সাহিত্যটাকে রক্ষা করতে কাজ করতে পারি, এইসব টপিকের উপর ভিত্তি করেও কিন্তু পল্লী সাহিত্য থেকে প্রশ্ন আসে সৃজনশীল। তারপর আছে আমাদের হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব, এটাও বেশ ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন কাহিনী, এর উপর ভিত্তি করে যে এই প্রবন্ধটি, এখান থেকে এমসিকিউ অনেক প্রশ্ন আসে, এটাও তোমরা ভালো করে পড়ে নিবা। 2 থেকে 4টি সৃজনশীল প্রশ্ন থাকবে, বাধ্যতামূলক 2টির উত্তর দিতে হবে। তো এরপর যে আমরা দেখে নিই হচ্ছে বাংলা প্রথম পত্র কবিতা সাজেশন। তো কবিতা কি কি আসতে পারে, প্রথমে রয়েছে বঙ্গবাণী। বঙ্গবাণী থেকে প্রশ্ন আসে। তারপর হচ্ছে মানুষ, জীবন সঙ্গীত থেকেও কিন্তু অনেক প্রশ্ন এসেছে বিগত বছরগুলোতে। তো এটাও তোমরা ভালো করে একটু দেখে নিবা। এই তোমরা যে কবিতার লাইনগুলো ভালো করে মনে রাখবা, কারণ সৃজনশীল হয় কি যে কবিতার লাইনগুলো যদি তুমি গদ্যের আকারে লিখতে পারো তাহলে তোমাকে আসলে নাম্বারটা একটু বেশি দেয় টিচার। তারপর হচ্ছে কবিতা সেই দিন এই মাঠ, সাজেশনে আছে। তারপর হচ্ছে পল্লী জননী। তারপর হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এটা বেশ ইম্পর্টেন্ট। এখান থেকে বিগত বছরগুলোতে অনেক অনেক প্রশ্ন এসেছে, এবারও আসতে পারে, এখান থেকে এমসিকিউ আসে। তারপর হচ্ছে আমি কোনো আগন্তুক নই, এটা একটু নতুন, হ্যাঁ, কারণ এবার একটু নতুন ধরনের কোশ্চেন করতে পারে বিধায় কিন্তু এটা রাখা হয়েছে, এই কবিতাটা রাখা হয়েছে, আমি কোনো আগন্তুক নই। তোমরা এটাও একটু ভালো করে পড়ে নিবা। কবিতা থেকে 3টি সৃজনশীল প্রশ্ন থাকবে, 2টি বাধ্যতামূলক উত্তর দিতে হবে। তারপর হচ্ছে উপন্যাস ও নাটক। উপন্যাসে আছে হচ্ছে কাত্তারুয়া এবং নাটকে আছে হচ্ছে বহিবীর। খুব ভালো হয় যদি তোমরা 2টাই খুব সুন্দরভাবে পড়তে পারো। কারো যদি একান্ত অসুবিধা হয়ে যায়, তোমরা উপন্যাসটাকে একটু বেশি জোর দিতে পারো, কারণ উপন্যাস থেকে তোমরা অনেক কিছু লিখতে পারবা। কারণ উপন্যাসটা যেহেতু মুক্তিযুদ্ধের উপর বেস করে লেখা, আমরা তো মহান মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কিছু অনেক সময় অনেক পড়েছি, তো আমাদের জানার পরিধিটা বেশি মহান মুক্তিযুদ্ধটা নিয়ে। তো উপন্যাস কাত্তারুয়াটা আমার কাছে ব্যক্তিগতভাবে সহজ মনে হয়। তো এখান থেকে তোমরা খুব সহজে আনসার করতে পারবে, এবং বহিপিঠটাকেও তোমরা পড়ে রাখতে পারো, কারণ বহিপিঠ থেকে কিন্তু অনেক এমসিকিউ আসবে। সেই এমসিকিউর জন্য কিন্তু বহিপিঠ তোমাদের আসলে পড়া লাগবেই। কারণ কেউ যদি চাও কাত্তারুয়াটাকে একটু বেশি জোর দিয়ে পড়তে পারো, যেমন 2টা উপন্যাস থেকে তো 2টা প্রশ্ন আসবে সৃজনশীল, তোমরা 2টা প্রশ্ন 2টাই কাত্তারুয়া থেকে দিতে পারো, একটা তোমরা বহিপিঠ থেকে দিলে, এই আর কি। তো এই ছিল আমাদের যে বাংলা প্রথম পত্রের যে গদ্য, পদ্য এবং উপন্যাসের সাজেশন। তো এগুলো পড়লে আশা করি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।